এই নাও মা তোমার চা। আকাশের যে অবস্থা, কখন যেন ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি এলেই তো পথ ঘাট কাদায় একদম ভরে যায়। সকাল সকাল বৃষ্টি এলে কাজে যেতেও একেবারে দেরি হয়ে যাবে যে। চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। তুই শুধু চা দিলি, মুড়ি দিতে পারলি না? সকালের খাবার কখন পাবো? উঠেছিস তো দেরি করে, এখন কি চা খাওয়ার সময়? যা জলদি রান্না করে আমার খাবারটা দিয়ে যা দেখি। তোর কাজের জায়গায় যাবি না নাকি? এখন রান্না করবি কখন? কাজে যাবি কোন সময় বাপু? কাজেও যাব, তোমাকে খাবারও দেব, তবে একটু দেরি হবে। ঘরে কোনো কাঁচা সবজিই নেই। চালে দুটো কচি কুমড়ো ছিল, সেটা পেরে রেখেছি। ভাবছি কুমড়োর ডগা আর টমেটো দিয়ে কেমন কি করি সেটাই চিন্তা করছি। তোমাকে কয়টা মুড়ি দিয়ে যাচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে থাকো। এই সংসারটা যে আমি কেমন করে ধরে আছি তা আমি নিজেই জানি না। প্রতিদিন 5 বাড়িতে কাজ করি, 2 বাড়িতে রান্নাও করি, এরপর আবার রাতে ঠোঙা বানাতে হয়। সংসারের এত চাপ সামলাতে গিয়ে চোখে যেন সর্ষে ফুল দেখছি। আর পরেশ, সে তো রাজা, তার আমাদেরকে নিয়ে না ভাবলেও চলবে। বাইরে আনন্দ ফুর্তিতেই তো ব্যস্ত থাকে সব সময়। না আছে মায়ের চিন্তা, না আছে বইয়ের চিন্তা। অকর্মার ঢেকে একটা। এই যে মা, নাও, তোমার আর বাচ্চাদের খাবার দিয়ে গেলাম। আমার কাজে ফিরতে দেরি হবে। কুসুমকে সময় মতো স্কুলে যাওয়ার জন্য তাড়া দিও। সময় মতো খেয়ে নিও কিন্তু। ঘোষগিন্নির বাড়িতে অনুষ্ঠান আছে, মেলা কাম আছে আজকে। পরেশ খেয়েছে? ও কি শুকনো ভাত খেতে পারবে? তোমাকে কতবার বলেছি, পরেশ এলে একটু ভালো মন্দ রান্না করে রেখো। ছেলেটার খাবারের কোনো যত্নই নিতে জানো না দেখি। যাও, ছেলেটাকে ডেকে তুলে খাইয়ে দিয়ে তারপর যাও। তোমার ছেলে ঘরে নেই তো, ও গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছে। তোমার ছেলে কি ঘরে থাকার মানুষ বলো? যখন মন চায় আসে, আবার যখন মন চায় চলে যায়। তাকে কেউ আটকিয়ে রাখতে পারে নাকি? থাকতে দিলি না ছেলেটাকে 2 দিন? আসতে না আসতে ঝগড়া শুরু করে দিলি। তোর জন্য আমার ছেলেটা ঘরে এসেও টিকতে পারে না। বলি, ছেলেটাকে একটু শান্তি পেতে দিবি না নাকি? একটা মাত্র ছেলে আমার, বউটার জন্য বাড়িতে টিকতে পারে না গো। কি অলক্ষণে কাজ কাম দেখো দিকি। দুদণ্ড বাড়িতে থাকলে যে ঝগড়া বাঁধিয়ে ছেলেটাকে বাড়ি ছাড়া করে ফেলে গো। তুই কি চাস বলতো দিকি? সবকিছু জেনেও এভাবে কথা বলছো? তোমার ছেলে এই কদিন কোথায় ছিল জানো তুমি কিছু? আমি জানি, থাকুক সে ওই জাহান্নামে। কিন্তু কতদিন আমি আর এই সংসারের বোঝা একা একা বয়ে নিয়ে বেড়াবো বলতে পারো? আমি বিয়ে হয়ে এসেছি পর থেকেই তো সংসারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছি। কদিন তুমি তোমার ছেলেকে শাসন করেছিলে বলো তো? একটা মাত্র ছেলে, আদরে আদরে বাদর বানিয়ে রেখেছ। বাচ্চাটার কি লাগবে সেটাও ভাবে না। তার কি সংসারের প্রতি কোনো দায় নেই? দায় আছে কিনা সে বুঝে নেবে। তুই অত কথা কইতে যাস কেন? কতদিন পর ছেলেটা বাড়ি এলো, নিশ্চয় তুই কিছু বলেছিস, নইলে সে চলে যেত নাকি? তোর কথা তেজ দেখছি অনেক বেশি বাসা। সে শুধু বাইরে ফুর্তি করে বেড়াবে আর আমি কিছু বললেই দোষ? অপদার্থ ছেলে বাড়িতে থাকে না, কদিন পর পর বাড়িতে এসে এমন ভাব দেখায় যেন বিরাট চাকরি করে ফিরলেন। পকেটে ফুটো পয়সা আনার মতো ক্ষমতা থাকে না। বাইরে অন্য মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেরিয়ে টাকার টান পড়লেই আমার কাছে ছুটে আসে। কই, সে তো আপনাকেও তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো, নেয় না কেন? বউ বাচ্চার কথা বাদই দিলাম, নিজের মায়ের কথা তো একবার হলেও ভাবা উচিত ছিল। এই সংসার পুরো একা হাতে ধরে রেখেছি, তবুও কেন এত কথা শুনতে হয়? শাশুড়ি মা সব জেনে শুনেও এভাবে কেন কথা বলেন? নিজে বাতের ব্যথায় প্রায় পঙ্গু, বিছানা ছেড়ে একটুও বাথরুমে যেতেও কষ্ট হয়। সারাদিন প্রায় শুয়ে বসেই থাকেন। সবকিছু আমি একা হাতে সামলাই, তবুও যেন উনি সন্তুষ্ট হতে পারেন না। মা 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 গো, দেখো আমি এসেছি। কবিতা, কই গো তুমি? ছেলে মেয়েগুলো কই? খিদে পেয়েছে গো মা। রান্না বান্না কিছু হয়নি নাকি? সেই সকালে খেয়েছি, এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি। কি গো কবিতা, কিছু বলছো না যে?
এতদিন বাদে ছেলেটা ঘরে এলো, ওকে কিছু খেতে দাও গিয়ে। দেখো বাপু, আবার ঝগড়া টগড়া বাদিয়ে এসো না। এতদিন পর ঘরে এলো ছেলেটা, তার সাথে রাগ করে বসে থেকো না। তোমার স্বভাব তো একটাই, বিনা কারণে সংসারে অশান্তি বাঁধিয়ে রাখা। আবার দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ছেলেটার খিদে লেগে পেটের সাথে পেট লেগে গেছে? যা বাবা, গিয়ে কটা ভাত খেয়ে নে তো। লজ্জা নেই তোমার? এতদিন পর বাড়িতে কেন এসেছো তুমি? টাকা ফুরিয়ে গেছে তাই এসেছো? আরো টাকা চাই? এবার আমার টাকায় হাত দিলে ওই হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। কষ্ট করে ইনকাম করব আমি, আর তুমি সেই টাকা নিয়ে গিয়ে বাইরে আমোদ ফুর্তি করবে? সেটা আমি আর কখনোই হতে দেব না। তোমার আমার কাছে কোনো মূল্য নেই, বুঝেছো? লজ্জাহীন পুরুষ মানুষ কোথাকার। 100 বার তোমার টাকায় হাত দেব। তোমার টাকা নেব না তো কার টাকা নেব শুনি? তুমি আমার বিয়ে করা বউ, তোমার টাকায় সবার আগে আমার অধিকার আছে, বুঝলে? তুমি টাকা কোথায় রাখো ভেবেছো আমি জানি না? যখন দরকার পড়বে ওখান থেকে নিয়ে ঠিক বেরিয়ে পড়বো, জানতেও পারবে না। তুমি আমাকে টাকা না দেওয়ার কে শুনি? দাও দাও, রুই মাছের মাথা দাও। কতদিন মাছ ভাত খাই না, মনেও পড়ছে না। তুমি যে এমন কথা বলতে পারো তাতে আমি বিন্দু মাত্র অবাক হইনি, কারণ তোমার মতো নির্লজ্জ পুরুষ মানুষের থেকে এর থেকে আর কি আশা করা যায় বলো? হাত দিয়ে দেখো খালি, এ বাড়িতে তোমার ঢোকাই বন্ধ করে দেব। কোথায় কি করে বেড়াও সব মাকে বলে দেব। তিনি দুঃখ পাবেন তাই কিছু বলি না ভেবেছো? তোমাকে জন্ম দিয়ে তার দুঃখের শেষ নেই, আর তোমাকে বিয়ে করে আমার কপালে সুখ নেই। সুখে সংসার করার ভাগ্য আমার আর হলো না। বলতে মনে হয় তুমি বাকি রেখেছ। যাও বলে দাও গিয়ে, আমার তাতে কিছুই যায় আসে না। মায়ের কষ্ট নিয়ে ভাবার সময় কই আমার? তুমি আমাকে সকালে কিছু টাকা দিও তো। রামুর দোকানে অনেক ধার দেনা হয়েছে, যে দোকানের সামনে দিয়ে গেলে টাকার জন্য ঝাপটে ধরে। এজন্যই রাত্রির বেলায় এলুম গো। ভাবছি ওর টাকাটা না দিলে গ্রামে আসা যাওয়া করা মুশকিল হয়ে যাচ্ছে। তোমার যে লজ্জা নেই সে কি আমি জানি না? লজ্জা থাকলে বইয়ের রোজগারের টাকায় এসে ভাগ বসাতে। রামু ঠিক কাজটাই করেছে। দোকানে দেনা হয়েছে তোমার, আমি তো আর দেনা করতে বলিনি তোমাকে। বইয়ের রোজগারের টাকায় এসে গিলছো, তাতে খুব ভালো লাগছে তাই না? অপদার্থ নিচু মনের পুরুষ কোথাকার। কি এত বড় কথা? খেলাম না তোমার রোজগার করা কিনে আনা চালের ভাত। তোমার ভাত তুমি বসে বসে গেল। 2 টাকা ইনকাম করে 4 টাকার কথা শুনিয়ে দিচ্ছ। আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। আসলাম না তোমার শ্বশুর বাড়ি, আর আসলাম না আমার বাড়িতে। এই বাড়িতে না এলে আমার পেট চলবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। ঘেন্না লাগে তোমাকে। তোমার জন্য আমার জীবনটা আজ এলোমেলো হয়ে গেছে। মা বাবা একমাত্র ছেলেকে সোনা ভেবে দিয়েছিল আমাকে দিয়ে বিয়ে, কিন্তু এখন দেখছি সোনার মোড়কে পেঁচানো ছিল জং ধরা একটি সিটি গোল্ডের চেন, যার কোনো মূল্যই নেই। আমার কাছে তোমার কোনো মূল্য নেই, বুঝেছো? আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে আর আমি এতক্ষণে জানলুম? আমার ছেলে কি তোমার গোলা ভরা ধান খালি করতে এসেছিল নাকি? ছেলেটা বাড়ির বাইরে থাকলেই তুমি খুশি হও তাই না? স্বামীর পাতে ভাত বাড়তে এত কষ্ট কেন তোমার? তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার কি দোষ? আমি কি ওকে বলেছিলাম বাড়ি ছেড়ে চলে যেতে? আমি তো শুধু চেয়েছিলাম ও আমার সাথে কাঁধে কাঁধ মিলাক। আপনি বলুন তো মা, কোন মেয়ে চায় না স্বামীর বাড়িয়ে দেয়া হাত ধরতে? আপনি নিজেও তো সংসার করেছেন। আমার শ্বশুর মশাই আপনার ছেলের মতো হলে তাহলে কি আপনি শান্তিতে থাকতে পারতেন বলুন? আজ আর কোথাও যাব না, কিচ্ছু ভাল লাগছে না। কার জন্য খেটে মরবো আমি? যার জন্য করি চুরি সেই কয় চোর। শাশুড়ি মা সবসময় নিজের অমানুষ ছেলের হয়েই কথা শোনাবেন। তার ছেলের অপরাধ সে যেন চোখেই দেখে না। ছেলে দুটোও যে বড় হয়ে বাবার মতন হবে না, তাই বা কে বলতে পারে? আমি তো পরের মেয়ে, আমার কষ্ট তিনি কেন বুঝবেন? এই পিকু, আয় খাবি আয়, তোর মাকেও ডেকে নিয়ে আয়। কবিতা, এসে খেয়ে নে বাসা, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে যে। এই পিকু, আয়, তোর মা না এলে না আসুক, খেলে খাক না খেলে না খাক, আমি খেয়ে নেই বাসা। কিরে পিকু, এলি না? বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো, মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে যে। মা রে, আমার উপর রাগ করেছিস? রাগ করিস না মা, বয়স হয়েছে, কখন যে কি বলে ফেলি নিজেও তো জানি না।
মারে, এই বুড়ো মানুষটার উপর রাগ করে থেকে নিজেকে আর অভুক্ত রাখিস না। দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, জ্ঞান বুদ্ধিও মনে হয় ততটাই কমে যাচ্ছে। মারে, ওঠ, উঠে কয়টা ভাত খেয়ে নে। না খেয়ে থাকলে রাগ আরো বেড়ে যাবে। নে ওঠ মা। আমি খাবো না। আমার পেটের চিন্তা তোমাকে করতে হবে না। আমার মনের অবস্থা তুমি একবারও ভেবে দেখেছো মা? যত পারো তুমি শুধু কথা শুনিয়ে যাও। আমার অবস্থা দেখার মতো সময় তো তোমার নেই। দুঃখ পাস না মা। তুই কিভাবে আমার এই সংসারটা ধরে রেখেছিস তা কি আমি জানি না? তুই না থাকলে আমি যে কোথায় ভেসে যেতাম। অপদার্থ ছেলে জন্ম দেওয়ার দুঃখ কি সেটা শুধু আমি ভালো জানি। তোকে দোয়া করছি মা, তোর ছেলেরা যেন তোকে খুব সুখে রাখে, তোকে যেন দুধে ভাতে রাখে বাসা। এই কবিতা, আমাকে কয়টা ভাত দাও তো। সারাদিন রাত বাইরে কাটিয়ে দেখলাম তো, কোথাও কোনো খাবার যে মিললো না। বাইরের দুনিয়া অত সহজ না। এবার বুঝেছো তাহলে? ভাত তোমাকে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত না মানলে এ বাড়িতেও তোমার ভাত বন্ধ, বুঝলে? তুমি যে শর্ত দেবে আমি সব মানতে রাজি আছি, তবুও তুমি আমাকে আর দূরে সরে দিও না। মা, একটু বোঝাও না, দয়া করে একটু ওকে বোঝাও। আমি আর অমন করব না, আমি ভালো হয়ে যাব মা। ওকে দয়া করে একটু বোঝাও। এখন ভেবো না তোমার পক্ষে মা আছে। মা এখন আমার পক্ষে চলে এসেছে। এই ঘরে অশান্তি করার ক্ষমতা তোমার আর নেই। তুমি সংসারের দায়িত্ব নেবে, ঝগড়া করবে না, অন্য কোথাও রাত কাটাবে না, বাচ্চাদের ভরণ পোষণ দেবে। আমাকে যেন বাচ্চাদের সামনে কান্না করতে না হয়। মায়ের ওষুধপত্র লাগবে, এটা সময় মতো আনবে। বৌমা যা বলেছে সব মেনে নে পরেশ। আমি আর তোকে বাঁচাতে পারবো না। এখন থেকে আমার আঁচলের তলে এসে পার পাবি নে। যদি এসব না মানিস তাহলে বাসা তুই তোর পথ দেখে নিয়ে সেখান দিয়ে চলে যা। আমরা তোকে সারা দিব্যি চলতে পারবো। তোমরা বউ শাশুড়ি যখন এক হয়েছ, তখন আর শর্ত না মেনে উপায় আছে? এখন থেকে আমি তোমাদের সব শর্তই মেনে নিলাম। কিরে নবাব নন্দিনী, বেলা কত হয়েছে? তুই এখনো চা জল খাবার তো দিলি না। তারপর এখন আবার ভাতের হাঁড়িটাও চুলায় চাপাসনি। সকাল থেকে বলছি দুপুরের আগে সব রেঁধে ফেলবি, আর তুই এখনো বসে বসে ঝিমুচ্ছিস। অভিটাকেও বললাম আমার নাতনির কোনো মায়ের দরকার নেই, শুনলই না। বোনের মেয়ের জন্য ভালোবাসা মনে হয় উতলে উঠছে। বিয়ে করে মামিকে মা বানিয়ে দেওয়া হচ্ছে না। মা সকাল থেকে উঠেই তো কাজে লেগে আছে। তিতলির জন্য সকালে জলখাবারের ব্যবস্থাও করেছিলাম। ওর কোন বান্ধবী নাকি আজকে খাবার নিয়ে আসবে না, সেজন্য ও কয়েকটা রুটি আর আলুর দম নিয়ে গেল। ও খেয়ে স্কুলে যাওয়ার পর আবার রান্নাঘরে ঢুকেছি। মা, ডাল ফুটেছে, তরকারিটাও হয়ে গেছে। ভাত হতে দেরি হয়েছে কারণ গ্যাসে প্রেসার কম ছিল। এখনই হয়ে যাবে মা। ওরে বাবা, অজুহাতের তো দেখছি শেষ নেই। তিতলির অজুহাত দিয়ে বাড়িতে ফাঁকিবাজি করতে ভালোই শিখে গেছো দেখছি। আমি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন তো সব নিজেই করতাম, কারো মুখের ওপর বলিনি। গ্যাসে প্রেসার কম ছিল, শাশুড়ির কোনো কিছু বলার আগেই সব রেডি করে রাখতাম। আর তুই কি হয়েছিস একটা সন্ন্যাসী কোথাকার। না না মা, অজুহাত করব কেন? আমি তো শুধু চেষ্টা করছি যেন আপনার মন মতো সব করতে পারি। কিন্তু মনে হয় আমার করা কিছুই আপনার চোখে ভালো লাগে না। কি করলে আপনার ভালো লাগবে মা, বলুন তো? ওহো, এখন তো বেশ কথা শিখে গেছিস দেখছি। মুখে মুখে উত্তরও দেয় দেখি। এই তো দিনকাল, কালো গায়ের বউ এসে সংসারে জ্ঞান বিলোচ্ছে গো। আমি তোকে বেশি সুযোগ দিয়ে ফেলেছি, তাই না? আমি যদি তোকে বেশি সুযোগ দিয়েই ফেলি, সে সুযোগও কমাতে পারি। অভির মাথাটা খেয়ে এখন আবার আমার ঘাড়ে চেপে বসতে চাইছিস, সেটা কি সম্ভব?
আমি জানি মা, আপনি আমাকে মেনে নিতে পারেন না, কিন্তু আমি তো আপনার বাড়িতে একা আসিনি। আপনার ছেলে বিয়ে করে এ বাড়িতে এনেছে দেখেই তো আমি এসেছি। গায়ের রং কালো হওয়াতে যদি আমার দোষ হয়ে থাকে, তাহলে আমাকে বিয়ে করাটাও তো আপনার ছেলেরই দোষ। দেখ বাবা অভি, তোর বউ আজ আবার আমাকে অপমান করেছে গো। আমি বাড়ির মুরব্বি, একটা দুটো কাজের কথা তো বলতেই পারি নাকি? আমি শুধু ফুলদানি দুটো ভালো করে মুছে রাখতে বলেছিলাম, আর পরোটা কম তেলে ভেজে দিতে বলেছি, তাতেই বেজায় চটেছে। এমন ভাবে চললে আমার এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে যে। তোমাদের বউ শাশুড়িকে নিয়ে আর পারলাম না, দুদণ্ড বাড়িতে শান্তিতে কাটাবো তার উপায় নেই। আর মা, তুমি তো জানো রিমা তোমাকে দেখে অনেক ভয় পায়, ওকে একটু মানিয়ে গুছিয়ে নাও না। বিয়ে তো করেই ফেলেছি, এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে বলো? ও, এখন তোর ওই কালো পেতনি বউটাই আমার থেকে বেশি আপন হয়েছে, তাই না? তোর বউ যে আমাকে দিনের পর দিন অপমান করেই চলছে, সেটা কি কিছুই বলবি না? এমন এক পেশে মনোভাব কবে থেকে হলো তোর? কি কলিযুগ এলো রে বাবা! মায়ের থেকে দেখছি বউ বড় হয়ে গেল যে। মা, এই হলো তোমার বড় সমস্যা। তোমাকে ভালো কথা বললেও দেখছি সেটা খারাপ ভাবে নাও। রিমা কি দেখতে এতটাই কুৎসিত? কই, আমার কাছে তো তাকে বেশ সুন্দর লাগে। আপনার ছেলের যাকে ভালো লাগে তাকে আপনারও ভালো লাগা উচিত। এখন আমি পুরোপুরি নিশ্চিত ওই মেয়ে তোকে বশ করে ফেলেছে। ওই মেয়ে যদি এ বাড়িতে থাকে, তাহলে এই সংসারে আর কোনোদিনও শান্তি আসবে না। তোকে সিদ্ধান্ত নিতে হবে বাপ, হয় তোর ওই বউ এখানে থাকবে, নয়তো আমি কিছুতেই ওই কালো পেতনিটার সাথে কি এক ছাদের নিচে থাকতে পারবো না। বাইরে কারো কাছে মুখ দেখাতে পারি না যে। ঘোষগিন্নির ছেলের বউকে দেখলে পরানটা জুড়াই যায়, আর আমারটা দেখো পাতিলের কালি একটা। রিমা বাইরে থেকে স্বামী শাশুড়ির কথাবার্তা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সোজা ঘরে গিয়ে শাশুড়িকে বলে, মা, অনেক হয়েছে, এবার থামুন। এত অপমান আমি আর মেনে নিতে পারছি না। অভি, মা যা বলেছে তাই করো, আমাকে আমার মামা বাড়ি দিয়ে এসো। তুমি না হয় মায়ের পছন্দ মতো সুশ্রী কোনো মেয়ে দেখে আবার বিয়ে করে নিও। মায়ের আমার সাথে এক ছাদের নিচে থাকতে দম বন্ধ হয়ে আসছে, দেখছো না? আমি তোমাকে বিয়ে করছি ছেড়ে দেবার জন্য নয়। দেখো মা, রিমার সাথে দয়া করে মানিয়ে চলো। আমার তোমাদের দুজনকেই প্রয়োজন। তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? তোমরা দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। রিমা, যাও, আমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে এসো। তোমারটাও নিয়ে এসো, একসাথে চা খাবো আর গল্প করবো। এই বাড়িতে দেখছি আমার কোনো মূল্যই নেই। তোর কালো পেতনি বউয়ের সাথে চা খাওয়ার কোনো রুচি আমার নেই। আমি আমার স্বামীর পেনশনের টাকায় দিব্যি চলতে পারবো। আমি আমার স্বামীর স্মৃতি জড়ানো পুরনো বাড়িতে গিয়েই থাকবো। তুই থাক তোর রূপসী বউ নিয়ে, মায়ের দরকার নেই তো তোর। তুই বউ নিয়েই দিন পার কর। রিমার শাশুড়ি মা বেশ কিছুদিন হলো তাদের থেকে আলাদা থাকতে শুরু করেছে। রিমার এজন্য নিজেকে বড্ড অপরাধী মনে হয়, কিন্তু শাশুড়ি মায়ের একরোখা জেদের কাছে সে যেন অসহায় হয়ে পড়েছিল। অভিরও মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একটি বোন ছিল, সেও আর এই পৃথিবীতে নেই। অভি রিমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় মাকে নিয়ে, কিন্তু মা যদি এখনো ছেলে মানুষই করে, তাহলে তারই বা আর কি করার আছে? কি হলো কাকিমা, তোমার ছেলে দুদিন আগে বিয়ে করে আজ তোমাকে এই বাড়ি ছাড়া হতে হলো? তোমার ছেলের বইয়ের দম আছে বলতে হবে, না হলে তোমার মতো এমন তুখোর মহিলাকেও শেষে কিনা বাড়ি ছাড়া করে ছাড়লো গো। কি বলবো রে মা, সবই আমার কপাল। না হলে এমন কালো পেতনি ভূতের মতো মেয়ে ছেলের মধ্যে কি এমন দেখলো যে মা বাড়ি ছাড়া হলো আর ছেলেও নিশ্চুপ থাকে? আমার কি মনে হয় জানিস, কোনো জাদুমন্ত নিশ্চয় করেছে ওই কালনাগিনীটা, না হলে আমার ছেলে এমন হবে কেন শুনি? না কাকিমা, এসব বস টস কিছু নয়। তোমার ছেলের বউ বড় দুর্দান্ত চালাক। কালো হলেও তোমার ছেলেকে কেমন বেঁধে রেখেছে দেখো। যাই হোক, এখন তুমি মানো আর না মানো, তোমার ছেলেকে তুমি হাতছাড়া তো করেই ফেলেছো। আমি হলে নিজে বের না হয়ে ওকেই বাড়ি থেকে বের করে ছাড়তাম। এভাবে লীলাবতীর একা একা বেশ কিছুদিন কেটে যায়।
একদিন লীলাবতী দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়লে অভি রিমাকে সাথে নিয়ে মাকে দেখতে আসে, কিন্তু লীলাবতী অভির সাথে রিমাকে দেখে যেন সাপের মতো ফুঁসে উঠেছিল। এই কালো ভীমটা কেন এলো? ওকে দেখেই আমার গায়ে জ্বালা করে, তুই জানিস না? বুক ধরফর করে, যে প্রেসার বেড়ে যায়। আমার ছেলের না হয় মাথা খারাপ হয়েছে, আমার তো হয়নি। অভি, তোর রূপসী বউকে আমার সামনে থেকে সরা বাপ। ও আমার সামনে থাকলে আমার আরো অসুস্থতা বেড়ে যাবে। রিমা, আমাকে মাফ করে দাও। আমার জন্য কত খারাপ কথা তোমাকে সইতে হলো। মা অসুস্থ ছিল বলে আমি তাকে কিছু বলতে পারিনি। তুমি তো জানো আমি মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। এখন কেমন যেন মা আরো খিটখিটে হয়ে পড়েছে। ধুর পাগল, আমি কি মনে করব? তাছাড়া মায়ের অমন কথা শুনে আমি এখন আর কষ্ট পাই না তো। আমার এখন এসব কোনো খারাপই লাগে না। তুমি অযথাই মন খারাপ করছো। আমি ভাবছি মা অসুস্থ মানুষ, ও বাড়িতে একা একা কি করে থাকবে। প্রতিদিন এ বাড়ি ও বাড়ি করতে করতে তোমার শরীরটাও তো ভেঙে পড়েছে। আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। সেদিন তোমার চেহারা কেমন ফ্যাকাশে হয়েছিল আমি দেখেছি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে। মায়ের এমন একরোখা বদমেজাজ দিন দিন বেড়েই চলেছে। কি হয়েছে তোমার? এভাবে বসে পড়লে যে? মনে হচ্ছে প্রেশারটা একটু বেড়ে গেছে। আজকাল মাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় দিন পার করছি। এখন ঠিক আছি। মা হয়তো খাবারের জন্য পথ চেয়ে বসে আছে। সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছো তো? প্রেশার বেড়ে গেছে? শোনো, আজ তুমি কোথাও বেরোবে না, বিছানায় শুয়ে থাকো চুপ করে। তোমার মায়ের খাবার আজকে আমি গিয়ে দিয়ে আসব। আমি তোমাকে যা বলেছি তাই করো, চুপচাপ শুয়ে থাকো। আমি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। তোমার দাদা ভাইয়ের মা কোথায়? তাকে তো দেখছি না। কি হলো? আমাকে দেখে এত অবাক হওয়ার কি আছে শুনি? আগে আমাকে দেখোনি? নাকি তুমিও তোমার দাদাবাবুর মায়ের মতো ভূত দেখছো? মাসিমা তো শুয়ে রয়েছেন, দাদা ভাই এলেই আমি বেরিয়ে যেতাম। কোথায় দাদা বাবু, এখনো আসছেন না কেন? মাসিমা আজকে আমাকে অনেক কাজ করিয়ে নিয়েছেন। বাড়তি কাজের জন্য কিন্তু বাড়তি পয়সা দিতে হবে। হোম। তোমার দাদাবাবু আসবে না, খাবারটা রাখো, গিয়ে পারলে খাইয়ে দিয়ে যাও। আমিই খাওয়াতাম, কিন্তু সে তো আমাকে দেখলে ভয় পেয়ে আবার গাছে উঠে না পড়ে। জানোই তো আমাকে সে সইতেই পারে না। কে এসেছে রে জবা? বাড়িতে এত শোরগোল কিসের? এ কি কাণ্ড! তুমি এখানে? তোমাকে এখানে আসতে বারণ করেছি না? তবুও কেন এসেছো শুনি? অভি কোথায়? অভি না এসে তোমাকে পাঠালো কেন? ও কি জানে না তোমাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে? দেখে মনে হচ্ছে এখন সুস্থই আছেন। খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নেবেন। যাকে দেখে গা ঘিন ঘিন করে সেই কালো পেতনিটাই তো আপনার জন্য রান্না বান্না করে পাঠায়। পাঠালো মানে? অভি এলো না কেন? আমার ছেলে অভিকে কি করেছো বলো তো? টাকা তো আমার ছেলে ইনকাম করে, আর তোমাকে আমি কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবি না। জবা, ওকে বল খাবারটা নিয়ে যেতে। নিজের খাবার আমি নিজেই রান্না করে খাবো। পেয়েছেন কি আপনি? হ্যাঁ, অসুস্থ ছেলেটাকে আপনি রেহাই দিবেন না? আপনার কিসের এত অহংকার শুনি? তোমার মতো কালো ভীমের সাথে আমার কোনো কথা নেই। কখনো কথা বলার রুচিও হয়নি, আর হবেও না। তুমি এখান থেকে চলে যাও তো তাড়াতাড়ি। আমার সঙ্গেই আপনার কথা বলতে হবে। আমি অভির সহধর্মিনী, ওর ভালো মন্দ সব আমাকেই দেখতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ খাবারগুলো খেয়ে নিন তো। আপনি আমায় পছন্দ করেন না কেন? কালো বলে? আপনার ভেতরটা যে আরো কালো, সেটা জানেন কি? আমার কেউ নেই বলে এত অবহেলা? কোনোদিন কি আমার কাছের কেউ হবেন বলে হাত বাড়িয়েছিলেন? আমি তো আপনাকে মায়ের জায়গাতেই বসাতে চেয়েছিলাম। আপনি তো অভিরই মা হতে পারেননি, আমার মা হবেন কি করে? কোনো মা ছেলের এমন অবস্থায় এমন পাগলামি করে? যে যাই ভাবুক, আপনি আমাকে হিংসে করেন, এটা কিন্তু আমি জানি। অভির ভালোবাসায় ভাগ বসিয়েছি, এটাই আপনার সহ্য হচ্ছে না, তাই তো? সব কিছু গুছিয়ে নিন, আজ আমার সঙ্গে ও বাড়িতে যাবেন। রিমা এতদিনের মনে যত রাগ ছিল সব একদমে উগরে দিয়েছিল। এতগুলো কথা শোনার পর লীলাবতীর মুখটা যেন হাঁ হয়ে গিয়েছিল। অবশেষে বাধ্য হয়ে লীলাবতী ছেলের বউয়ের সাথে থাকতে শুরু করে।
রিমার কোল আলো করে কন্যা সন্তান এসেছে। দেখবেন, ও কিন্তু আমারই মেয়ে, আমার মতোই কালো হয়েছে। আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে গেলে আবার আপনার প্রেশার না বেড়ে যায়। ও আমার অভিরও মেয়ে, তোমার একার নাকি? আমার ছেলে সন্তান কালো হলেও আমার কাছে হীরের টুকরো, কারণ ও আমার বংশের। রিমা বুঝেছেন, কিছু মানুষ আছে যারা ভাঙবে তবুও মচকাবে না। শাশুড়ি মায়ের স্বভাব যেমনই হোক, তাকে মানিয়ে নিয়েই সংসারটা করতে হবে।